নমস্কার বন্ধুরা, ভালো থাকার গপ্পের আসর নিয়ে আবারও হাজির হয়েছি আমি মামুনি। ভগীরথ মিশ্রের ভূতের যমজ ভাই গল্পর শেষ পর্ব শোনার জন্য আশা করি আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিয়েছেন। আজকের নিবেদন ভগীরথ মিশ্রের ভূতের যমজ ভাই গল্পটির শেষ পর্ব। গল্পের গত পর্বে অর্চনার স্বামী একটি প্রাইভেট কোম্পানির সেলস রিপ্রেজেন্টেটিভের চাকরি নিয়ে রায়গড় শহর থেকে 5 কিলোমিটার দূরে একটি নির্জন গেস্ট হাউসে সস্ত্রীক এসে উঠেছেন। মোড়ের দোকানে ভিখু নামে একটি ছেলে তাদের খাবার দিয়ে আসত। একদিন দুপুরবেলায় ভিখু অর্চনার জন্য 2 বার খাবার নিয়ে আসে। অর্চনা যখন ভিখুকে দ্বিতীয়বার জিজ্ঞাসা করে এই তো খাবার দিয়ে গেলে, সে জানায় প্রথমবারের খাবার সে আনেনি। এতে অর্চনার মনে সন্দেহ দানা বাঁধে। তারা খোঁজ খবর নিয়ে জানতে পারে ভিখুর এক যমজ ভাই ছিল, যে কিনা 2 বছর আগে গলায় দড়ি দিয়ে মারা গিয়েছে। গল্পের পরবর্তী অংশ। পরের দিন অর্চনাকে অনেক বুঝিয়ে অনেক সাহায্য গিয়ে আমি কাজে বেরুলুম বেলা 10টা নাগাদ। বিকেল 4:30 নাগাদ যখন ফিরে এলুম, দরজা খোলা মাত্র অর্চনা প্রায় ঝাঁপিয়ে পড়ল আমার উপর। আজকেও ভূতটা আবার খাবার এনেছিল। বলো কি? আমি স্তম্ভিত হয়ে ওর দিকে তাকাই। হ্যাঁ, আর জানো, গতকাল প্রথম ভিখুটা ছিল ভূত, শেষেরটাই আসল। আজ আসল ভিখুটা প্রথমে এসেছিল, ভূতটা পরে। লক্ষ্য করলুম অর্চনার চোখ মুখ একেবারেই বদলে গিয়েছে। আমারও মাথাটার মধ্যে ভোঁ ভোঁ করছে। তাও কোনো গতিকে প্রশ্ন করলুম, কোনটা ভূত কোনটা ভিখু বুঝছো কি করে? খুবই সোজা। অর্চনা কলকল করে ওঠে। এক ধরনের অপ্রকৃতস্থ ভাব এসে গেছে ওর মধ্যে। বলে, ভিখু যখন প্রথমবারের খাবারটা নিয়ে এলো 12টা নাগাদ, তখন তো বুঝিনি ওটা ভিখু না ভূত। বললাম, খাবার কিন্তু দিয়ে গেলে, আর এনো না যেন। ভিখু ফ্যাঁসফ্যাঁসে গলায় বলে ওঠে, কাল কিন্তু প্রথমের খাবারটা আমি আনিনি দিদিমণি, সত্যি বলছি, মোর বাপ মায় দিব্যি। আমি বললাম, তুমি ছাড়া আর কে আনবে? কটা ভিখু আর আছে এই এলাকায়? তুমি অত কথা বলতে পারলে? শোনোই না। অর্চনা ঘটনাটা শোনাবার জন্য অস্থির। বলে, আমার কথায় ভিখুর চোখ মুখ নিমেষের মধ্যে বদলে গেল। জানলা দিয়ে চোরা চোখে একবার বটগাছটার দিকে তাকালো, তারপর বলল, সেটাই তো ভাবছি। ওর চোখ মুখ দেখে মনে হলো ও খুব ভয় পেয়ে গেছে ভেতরে ভেতরে। আমি যখন খাচ্ছিলাম ও তো দাঁড়িয়েছিল দরজার বাইরে। খেতে খেতে আমি যতবার তাকিয়েছি ওর দিকে, নজর করেছি ভিখু জানালা দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে বটগাছটার দিকে। যত জলদি সম্ভব খেয়ে নিয়ে আমি বাসন কোসন দিয়ে দিলাম। ও চলে গেল নিঃশব্দে। আমি লক্ষ্য করলাম বারান্দা দিয়ে হেঁটে যেতে যেতেও বারবার বটগাছটার দিকে তাকাচ্ছে ভিখু। আমার মধ্যে এক ধরনের উত্তেজনা শুরু হয়ে গেছে। ভয়, আশঙ্কা, কৌতূহল সব মিলেমিশে একাকার। পোশাক বদলানো, মুখ ধোয়া ইত্যাদির কথা বেমালুম ভুলে গেছি তখন। অর্চনার দিকে তাকিয়ে বললুম, তারপর? অর্চনা বলল, তারপর ওই একই কাণ্ড। 1:15 নাগাদ
ও এলো, ঠক ঠক করে ঘা দিল দরজায়। আমি ঠিক করেছি কিছুতেই খুলব না দরজা। শুয়েই রইলাম বিছানায়। দরজায় ক্রমাগত ঠক ঠক শব্দ। ভাবলাম, তুমি তো বলে গিয়েছিলে আজ জলদি জলদি ফিরে আসবে, যদি তুমি হও। এই ভেবে যেই না দরজা খুললাম, দেখলাম ভূতটা খাবারের থালা হাতে দাঁড়িয়ে রয়েছে দরজার বাইরে। মাথার মধ্যে কেমন করছিল আমার। অনেক অসংলগ্ন চিন্তা ভিড় করছিল মগজে। সেগুলোকে গোপন রেখে অর্চনাকে শুধলাম, খালি তখন থেকে ভূত ভূত করছো কেন? ওটা যে ভূত সেটা বুঝছো কেমন করে? বুঝেছি পরেরটাই ভূত। অর্চনার মধ্যে এক ধরনের মরিয়া ভাব। বলল, ওর গলা শুনেই বুঝলাম। দরজা খুলেই ওকে বললাম, আবার খাবার এনেছো? এই তো দিয়ে গেলে। শুনি ও ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর বলল, আমি তো এর আগে খাবার আনি নাই দিদিমণি। যেই না বলা অমনি আমার আর কোনো সন্দেহ রইল না যেটা এখন এসেছে সেটাই ভূত। কেমন করে? ওর গলা শুনে সামান্য নাকি সুরে কথা বলছিল ভূতটা। আমার সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল গতকাল প্রথমে যে খাবার এনেছিল তার কণ্ঠ ও কথা বলবার ধরনটা ছিল একই রকম। ওর মুখের সামনে দরজাটা বন্ধ করে দিয়ে আমি বাথরুমের বেসিনে গিয়ে হড়হড়িয়ে বমি করে ফেললাম। বলতে বলতে আমার হাত দুটো সজোরে চেপে ধরে অর্চনা। চলো কালই এখান থেকে চলে যাই আমরা। কোথায়? ঘর ভাড়া নিয়ে চলো চলে যাই রায়গড়ে। ঘর ভাড়া পাওয়া অতই সোজা? একদিনের মধ্যে সম্ভব নাকি? তবে চলো দিন কয়েক কোনো হোটেলে উঠি। বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে অর্চনা। ওর কাঁধে হাত রেখে বলি, ঠিক আছে তাই হবে, একটা হোটেলেই দেখতে হয় আপাতত। বললুম বটে, কিন্তু আমার মনে আবার একখানা বড় সড়ো খটকা লাগলো। প্রথম দিন একটা ভিখু যে নিকোসুরে কথা বলেছিল, এটা কিন্তু অর্চনা আমাকে গতকাল বলেনি। আজ এটা নতুন যোগ করেছে। তার উপর যেভাবে হোটেলে চলে যাওয়ার জন্য পিড়াপিড়ি করছে, সেটাও আমার আগের সন্দেহকে আরও বাড়িয়ে দিল। আমার কেন জানি না মনে হতে লাগলো ডবল ভিখুর গল্পটা একটু একটু করে বুনছে অর্চনা। সে সন্ধ্যায় আর আমরা শহরে গেলুম না। রাত 9টা নাগাদ দুজনে পায়ে পায়ে রওনা দিলাম ধাবার দিকে। রাস্তাটা অন্ধকার। টর্চের আলো জ্বালিয়ে রেখে আমরা প্রায় হাত ধরাধরি করে হেঁটে গেলুম ধাবা অবধি। ধাবাতে বেশ ভিড় হয়েছে খদ্দেরের। প্রায় 7-8টা কর্মচারী পরিবেশন করতে হিমশিম খাচ্ছে, কিন্তু ওদের মধ্যে ভিখুকে দেখতে পেলাম না। খেয়ে দিয়ে দাম দিতে গিয়ে ধাবার মালিক সংগ্রাম সিংহকে শুধলুম, ভিখুকে দেখছি নে যে। সে কথায় সংগ্রাম সিংহ আমার মুখের দিকে কটমট করে তাকালেন। পরক্ষণেই সামলে নিয়ে বললেন, ভিখুর আজ ডে ডিউটি, সন্ধ্যের পর অফ। ভিখুকে দরকার আপনার? না না, এমনি জিজ্ঞেস করছি। খাবার নিয়ে যাচ্ছে তো ঠিকঠাক? আমি তাড়াতাড়ি বললুম, হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধে নেই। বিছানায় যেতে যেতে 11টা বেজে গেল, কিন্তু ঘুম আর আসতে চাইছে না কিছুতেই। মনটা কেমন যেন চঞ্চল হয়ে রয়েছে। একসঙ্গে অনেকগুলি ধন্দ্ব চেপে বসেছে মগজের মধ্যে। এইসব নিয়ে এলোমেলো ভাবছিলুম আমি শুয়ে শুয়ে। আচমকা অর্চনা আমার কাছে সরে এলো। কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলল, শুনতে পাচ্ছ? কি একটা কান্নার আওয়াজ পাচ্ছ না?
আমি কান খাড়া করে শোনার চেষ্টা করলুম। হ্যাঁ, ঠিকই, কেউ যেন খুব মিহি সুরে কাঁদছে। কিন্তু কোথায় কাঁদছে? কোন দিক থেকে ভেসে আসছে কান্নার আওয়াজটা? এটা কি কারোর কান্নার আওয়াজ, নাকি কোনো অচেনা পাখপাখালির ডাক? বিছানা থেকে উঠে জানলার ধারে গেলুম পায়ে পায়ে। অর্চনাও আমার পাশটিতে গিয়ে দাঁড়ালো। চাঁদ উঠেছে বেশ খানিক আগে। ঝাপসা অন্ধকারে ভরে গেছে চারিদিক। মাঝখানে বিশাল প্রাচীন বটগাছখানা যেন একটা বিশাল কালো রঙের পুতুলি। ইনি বিনি কাঁদছে কেউ এক নাগাড়ে। কান খাড়া করে শুনতে থাকি আমি। শুনতে শুনতে বুঝতে পারি কান্নাটা ভেসে আসছে বটগাছের তলা থেকে। আমি আর অর্চনা পরস্পর মুখ চাওয়াচাই করি। এত রাতে কে কাঁদে ওই নির্জন বটের তলায়? কেন কাঁদে? অর্চনা স্থির দৃষ্টিতে তাকিয়ে রয়েছে বটগাছটার দিকে। চোখের পলক পড়ছে না ওর। আমি ওকে জানালার পাশ থেকে সরিয়ে আনতে গিয়ে দেখলুম ওর শরীর কাঠ হয়ে গেছে। ঝুঁটিতে সুইচ টিপে আলো জ্বাললুম। সারা ঘর ভরে গেল আলোয়। অর্চনার শরীরটা ধীরে ধীরে নড়াচড়া করলো আবার। আমার দিকে মুখ ফেরালো সে। তার দু চোখে অনেক প্রশ্ন আর সীমাহীন ভয়। ততক্ষণে কিন্তু গাছের তলার কান্নাটা থেমে গিয়েছে। কান পেতে শুনলাম আমি, না, কান্নার আওয়াজ আর আসছে না। গতকাল রাতে আমাদের ভালো ঘুম হয়নি। সকালে উঠেই আমি অর্চনাকে বললুম, আজ আমি বিকেলে ফেরার সময় হোটেল ঠিক করেই ফিরব, সব কিছু গুছিয়ে রেখো। মনে হলো একথায় অর্চনা হাঁপ ছেড়ে বাঁচল। চান সেরে পোশাক পরে 10টা নাগাদ কাজে বেরোলুম। ধাবায় গিয়ে খেয়ে নিলুম। তারপর রায়গড়গামী একটি বাসে চড়ে বসলুম। কিন্তু রায়গড় অবধি গেলুম না আমি। 1.5-2 কিলোমিটার বাদে বাস একটা স্টপেজে থামতেই নেমে পড়লুম। তারপর হাঁটতে লাগলুম আমাদের কারখানার দিকে। কারখানার পেছন দিয়ে হাঁটতে হাঁটতে কোম্পানির অফিস বাড়িটার পেছনে এসে দাঁড়ালুম। বাড়ির মূল সিঁড়িখানা দক্ষিণ দিকে হলেও পেছনে একটা সরু সিঁড়ি আছে। পায়ে পায়ে উঠে গেলুম 3 তলায়। ওই সিঁড়ির মুখ থেকেই ঢালাও বারান্দা চলে গেছে একেবারে পূবের দিকের শেষ ঘরখানি পর্যন্ত। ওই শেষের ঘরখানিতেই আমরা থাকি। সিঁড়ির মুখেই ডান দিকে প্রথম কুঠুরিখানা সাইজে খুবই ছোট। সম্ভবত গেস্টরুমের বাড়তি বিছানা এবং অন্যান্য জিনিসপত্র রাখবার জন্যই ব্যবহার করা হবে ওই ঘরখানা। এখন পুরোপুরি ফাঁকা। ওই কুঠুরিটার পরেই বাড়ির মূল সিঁড়ি দক্ষিণ দিকে নেমে গিয়েছে। আমি নিঃশব্দে ঢুকে পড়লাম কুঠুরিখানার মধ্যে। দরজাটা আলতো ভেজিয়ে দিলুম। ঘড়িতে দেখলুম 11:20। অর্থাৎ আর কিছুক্ষণ বাদেই প্রথম ভিখুর খাবার আনবার কথা। গতকাল রাত থেকেই আমার মনে হচ্ছিল ব্যাপারটা স্বচক্ষে দেখা দরকার। কেন জানি অর্চনার কথাগুলো পুরোপুরি বিশ্বাস হচ্ছে না আমার। আর অর্চনার কথা যদি সত্যিই হয় তবে এক বিরল অভিজ্ঞতা হবে আমার। দিন দুপুরে স্বচক্ষে ভূত দেখা, এমন অভিজ্ঞতা কজনেরই বা হয়। গতকাল রাতেই তাই পুরো প্ল্যানটা ছকে রেখেছিলুম। অর্চনাকে কিছুই জানতে দিইনি। 11:35 নাগাদ দক্ষিণ দিকে সিঁড়ি থেকে পায়ের আওয়াজ ভেসে এলো। আমি দম আটকে দাঁড়িয়ে রইলাম কুঠুরির মধ্যে। পায়ের আওয়াজ বারান্দা দিয়ে এগিয়ে গেল আমাদের ঘরের দিকে। দরজার একখানা পাল্লা সামান্য ফাঁক করে অতি সন্তর্পণে উঁকি মারলুম আমি। দেখতে পেলুম ভিখু খাবারের থালা নিয়ে এগিয়ে চলেছে। পরনে কালো হাফ প্যান্ট এবং সাদা স্যান্ডো গেঞ্জি। আমাদের ঘরের সামনে গিয়ে দাঁড়ালো ভিখু এবং দেখতে পেলুম দরজা খুলে গেল।
খাবারের থালা নিয়ে ভেতরে ঢুকে গেল ভিখু। একটু বাদেই সে বেরিয়ে আসবে ঘর থেকে, তখনই দেখে ফেলবে আমায়। আমি কুঠুরির মধ্যে ঢুকিয়ে নিলুম মাথা। আন্দাজ করলুম মিনিট 10-15 ভিখু অপেক্ষা করবে বাইরে, তারপর এঁটো বাসন নিয়ে এগিয়ে আসবে বারান্দা দিয়ে। আমি ধৈর্য ধরে অপেক্ষা করতে লাগলুম। যা ভেবেছিলুম তাই হলো। 11:50 নাগাদ বারান্দা থেকে ভিখুর পায়ের আওয়াজ ভেসে এলো এবং আওয়াজটা সিঁড়ি ভেঙে নামতে নামতে একসময় মিলিয়ে গেল। অর্চনা একাধিকবার বলেছে 2 ভিখুর মধ্যে একজন নাকি একেবারেই নিঃশব্দে হাঁটাচলা করে, তার পায়ের শব্দ নাকি কাছে থেকেও শুনতে পাওয়া যায় না, মনে হয় যেন হাঁটছে না, হাওয়ায় ভেসে ভেসে যাচ্ছে। কুঠুরির মধ্যে দাঁড়িয়ে আমি মনে মনে ভাবলুম, অন্তত এই ভিখুর হাঁটাচলা অতখানি নিঃশব্দ নয়। তাছাড়া এই ভিখুর আনা খাবারও তো খেলো অর্চনা। এই নিশ্চয়ই নাকি সুরে কথা বলে না, তাহলে তো অর্চনা ভয় পেয়ে সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিত। মালুম হচ্ছে এই হলো আসল ভিখু। আমার আন্দাজ যদি সত্যি হয়, তবে 1:15 নাগাদ আসবে সে, যাকে আমরা ভিখুর যমজ ভাইয়ের ভূত বলে ভাবছি। ঘুরতে এখন 12টা বাজে। 2 নম্বর ভিখুকে দেখতে হলে আমাকে অন্তত 1/4 ঘন্টা অপেক্ষা করতে হবে। একটু একটু করে কাটতে লাগলো সময়। 12:15, 12:30, 1:45। আমি অসীম ধৈর্য সহকারে অপেক্ষা করতে লাগলুম। ঘড়িতে তখন 1:20। দক্ষিণ দিকে সিঁড়ি থেকে পায়ের আওয়াজ ভেসে এলো। আমার সারা শরীর টান টান হয়ে গেল উত্তেজনায়। কান খাড়া করে দাঁড়িয়ে রইলুম কুঠুরির মধ্যে। যে আসছে সে সিঁড়ি থেকে বারান্দায় এলো। বারান্দায় তার পায়ের আওয়াজখানি ক্রমশ এগিয়ে যেতে লাগলো আমাদের ঘরের দিকে। দরজার একখানা পাল্লা একটুখানি ফাঁক করে আমি উঁকি মারলুম বাইরে এবং সবিস্ময়ে দেখলুম ঠিক ভিখুর মতোই একজন খাবারের থালা হাতে এগিয়ে চলেছে আমাদের ঘরের দিকে। পেছন থেকে তাকে দেখতে হুবহু ভিখুর মতো, এমনকি তার পরনেও কালো প্যান্ট এবং সাদা স্যান্ডো গেঞ্জি। আমি তখন উত্তেজনায় থরথরিয়ে কাঁপছি। হুবহু ভিখুর মতন দেখতে কেউ কি উদ্দেশ্যে রোজ রোজ খাবার নিয়ে হাজির হচ্ছে আমাদের ঘরে? এ কি অসম্ভব বিদঘুটে কাণ্ড! ভাবতে ভাবতে গলগলিয়ে ঘামতে শুরু করেছি আমি, এবং দেখতে পাচ্ছি 2 নম্বর ভিখু পায়ে পায়ে এগিয়ে চলেছে আমাদের ঘরের দিকে। একটা ব্যাপার ততক্ষণে বুঝে ফেলেছি। গত 2 দিন অর্চনা এক বর্ণও মিথ্যে বলেনি। আমি খামোখাই সন্দেহ করেছি ওকে। 2 নম্বর ভিখু আমাদের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। দাঁড়িয়েই রইল। অত দূর থেকে শুনতে পাচ্ছি না, কিন্তু আন্দাজ করতে পারছি দরজায় টোকা মেরে অপেক্ষা করছে সে। আমি জানি অর্চনা আজ সহজে দরজা খুলবে না। প্রায় মিনিট 2 বাদে দরজা খুলল অর্চনা এবং প্রায় সঙ্গে সঙ্গেই দড়াম করে বন্ধ করে দিল। আমি সঙ্গে সঙ্গে ঢুকে পড়লাম চোরা কুঠুরির মধ্যে, কারণ আমি জানি এবার 2 নম্বর ভিখুর ফিরে যাবার পালা। সত্যিই তাই। বারান্দায় ভিখুর পায়ের মৃদু আওয়াজ পাচ্ছি। ভিখু এগিয়ে আসছে। আমি কুঠুরির মধ্যে দম বন্ধ করে দাঁড়িয়ে ভাবছি এখন কি করা যায়। কুঠুরি থেকে বেরিয়ে 2 নম্বর ভিখুর সামনে গিয়ে দাঁড়াবো? মাথাটা কেমন গুলিয়ে যাচ্ছে, বুঝতে পারছি নে এই মুহূর্তে আমার কি করা উচিত। স্থির করলুম 2 নম্বর ভিখু যখন সিঁড়ি ভেঙে নিচে নামবে তখন পা টিপে টিপে ওকে অনুসরণ করব
একেবারে একতলা অবধি ওর পিছু পিছু যাব। একতলায় অফিস চলছে, অনেক লোকজন, সকলের সামনেই ওকে ধরে ফেলব। 2 নম্বর ভিখুর পায়ের আওয়াজ একেবারে সিঁড়ির মুখটাতে এসে পড়েছে। এবার সে সিঁড়ি ভেঙে নামতে থাকবে। ওকে অনুসরণ করবার জন্য মনে মনে প্রস্তুত হলুম আমি। কিন্তু সিঁড়ির মুখে পৌঁছেই পায়ের আওয়াজটা আচমকা থেমে গেল। 1 নম্বর ভিখু যখন সিঁড়ি ভেঙে নামছিল, কুঠুরি থেকে তার পায়ের আওয়াজ স্পষ্ট শুনতে পাচ্ছিলুম আমি। কিন্তু 2 নম্বর ভিখুর ক্ষেত্রে তেমন কোনো শব্দই শুনতে পেলুম না। ভিখু কি দাঁড়িয়ে রয়েছে সিঁড়ির মুখে, নাকি নাকি নিঃশব্দে নেমে যাচ্ছে সিঁড়ি ভেঙে? আমার সারা শরীর ততক্ষণে উত্তেজনায় কাঁপতে শুরু করেছে। কুঠুরি থেকে বেরিয়ে দেখব কিনা ভাবছি, ঠিক সেই মুহূর্তে সিঁড়ির মুখে পুনরায় 2 নম্বর ভিখুর পায়ের আওয়াজ শুনতে পেলুম। কিন্তু সিঁড়ির দিকে নয়, এবার পায়ের আওয়াজ এগিয়ে আসছে কুঠুরির দিকেই। আমি মনে মনে প্রমাদ গুনলাম। ভীষণ ভয় করছে আমার। কুঠুরির দরজাখানা ভেজানো, তার আড়ালে দাঁড়িয়ে আমি ভাবতে লাগলুম কি করা উচিত। পায়ের আওয়াজ কুঠুরির দরজার ঠিক বাইরে এসে থেমে গেল। এমনকি 2 নম্বর ভিখুর নিঃশ্বাস প্রশ্বাসের আওয়াজও শুনতে পেলুম আমি। বুকখানা ঢিপ ঢিপ করছে আমার। কেবলই মনে হচ্ছে আমার এই গোপন পরিকল্পনার কথা কিছুই অজানা নেই 2 নম্বর ভিখুর কাছে। আমি যে এই ঘরে লুকিয়ে রয়েছি সেটাও সে জানে। জেনে বুঝেই সে এসে দাঁড়িয়েছে কুঠুরির সামনে। 2 নম্বর ভিখু কি আক্রমণ করতে চাইছে, বদলা নিতে চাইছে আমার ওপর? শুনেছি ভূতকে ধরতে চাইলে ভূত বেজায় রেগে যায়, সেই কারণেই ওঝাদের ওপর ভূতেদের বেজায় রাগ। একসময় বাইরে থেকে মৃদু ঠেলা খেয়ে কুঠুরির দরজাখানা আস্তে আস্তে খুলে যেতে লাগলো। ততক্ষণে আমি শ্যাত করে সরে গিয়েছি পাশে। সেটা কুঠুরির একটা কোণ। দরজা খোলার সঙ্গে সঙ্গে পাল্লাখানা পুরোপুরি আড়াল করে দিল আমাকে। অথচ দরজা ও চৌকাটের মধ্যেকার সরু ফাঁকে চোখ লাগিয়ে আমি কুঠুরির একটা অংশ দেখতে পেলুম। খুব ধীর পায়ে কুঠুরির মধ্যে ঢুকল 2 নম্বর ভিখু। পায়ে পায়ে চলে গেল কুঠুরির বিপরীত প্রান্তে, অর্থাৎ যে কোণে আমি দাঁড়িয়ে রয়েছি তার উল্টো দিকের কোণে। এখন আর ওকে দেখতে পাচ্ছি না আমি। কেবল হরেক রকমের আওয়াজের ওপর ভর করে আমাকে আন্দাজ করতে হচ্ছে ভিখু কোথায় রয়েছে, কি করছে ইত্যাদি। খাবারের থালাখানা মেঝেতে নামিয়ে রাখার আওয়াজ পেলুম, এবং প্রায় সঙ্গে সঙ্গেই চাকুম চুকুম আওয়াজ। কেউ খুব তাড়াতাড়ি সাপটে সুপটে খেতে থাকলে অমন আওয়াজ হয়। প্রবল কৌতূহলে আমি কপাটের আড়াল থেকে মুখখানি সামান্য বের করে উঁকি মারলুম। দেখলুম উল্টো দিকের কোণ ঘেঁষে আমার দিকে পিছু ফিরে বসে 2 নম্বর ভিখু গোপ গ্রাসে খেয়ে চলেছে। যদিও আমি ততক্ষণে বুঝে ফেলেছি 2 নম্বর নয়, ওই 1 নম্বর ভিখু, এক এবং অদ্বিতীয়। পুরো ব্যাপারটা আবছা আবছা আন্দাজ করতে পারছিলুম আমি। কুঠুরি থেকে নিঃশব্দে বেরিয়ে আমি পা টিপে টিপে চলে গেলুম আমাদের ঘরে। দরজায় টোকা মারতে মারতে অর্চনাকে চাপা গলায় ডাকতে লাগলুম, পাছে ও ভয় দরজা না খোলে। অর্চনা, অর্চনা, শুনতে পাচ্ছ অর্চনা? আমার গলার আওয়াজ পেয়ে সভয়ে দরজা খুলল অর্চনা। মৃদু হেসে বললুম, ভিখুর যমজ ভাইয়ের ভূতটাকে দেখবে নাকি? অর্চনা ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল আমার দিকে। একেবারে বাক শূন্য হয়ে গিয়েছিল সে। ওর হাতখানা শক্ত করে ধরে বললুম, এসো, দেখবে এসো।
কুঠুরের মধ্যে যখন পৌঁছলুম আমরা, তখন ভিখুর খাওয়া শেষের মাথায়। মনে মনে এতখানি নিশ্চিন্ত ছিল, আর খাবারের মধ্যে এতখানি ডুবে গিয়েছিল যে আমাদের ঘরে ঢোকাটা সে টেরই পেল না। মাংসের হাড়খানা মুখে পুড়ে এক মনে চিবোচ্ছিল ভিখু। আমরা ওর পিছনে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছিলুম। এক সময় আমি মৃদু কাশলুম। ভিখু শুনতেই পেল না। আসলে এই জনহীন তিনতলায় পারতপক্ষে কেউ আসেই না। এলেও এই কুঠুরি ঘরে কোনো কারণেই ঢুকবে না, এ ব্যাপারে এক প্রকার নিশ্চিন্ত ছিল ভিখু। এক সময় আমি বলে উঠলুম, কেমন খাচ্ছেন ভিখুবাবু? রান্নাটা কেমন হয়েছে? এক লহমার জন্য থেমে গেল ভিখুর চলন্ত মুখখানা। কথাটা সত্যিই কেউ বলল, না কি ওর শোনার ভুল? বুঝতে না পেরে এদিক ওদিক তাকালো। ঠিক সেই মুহূর্তে আমি আবার বললুম, মাংসটা তো আজ খাসা হয়েছিল, তাই না ভিখুবাবু? ভিখু আচমকা মুখ ফেরালো পেছনে। মুহূর্তে তার মুখ থেকে তাবৎ রক্ত যেন নিঃশেষে শুষে নিল কেউ। চোখে মুখে নেমে এলো মৃত্যুকালীন আতঙ্ক। ওর পাশটিতে গিয়ে বসলুম আমি। বললুম, ভয় পাসনি, কাউকে কিচ্ছু বলবো না। আমি বুঝতে পেরেছি তোর অবস্থা। নি, খাওয়াটা শেষ কর। খাবে কি? ভিখু ততক্ষণে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে শুরু করেছে। আমি নিঃশব্দে ওর মাথায় হাত বোলাতে থাকি। বলি, খেয়ে নে, দেরি হলে তোর মালিক আবার সন্দেহ করবে। এমন কথায় কাজ হলো তৎক্ষণাৎ। ভিখু বাকি খাবারগুলো শেষ করতে লাগলো দ্রুত, আর পাশটিতে বসে বসে আমি একটু একটু করে জেনে নিলুম ওর সম্পর্কে যাবতীয় তথ্য। সত্যি, ভিখুর জীবনটা যেমনই বিচিত্র তেমনই করুণ। শুনতে শুনতে অর্চনার তো জল এসে গেল চোখে। ভিখুরা ছিল যমজ ভাই। খুব ছেলেবেলায় মা মরেছিল। বাপটা কাজ করত সংগ্রাম সিংহের ধাবায়, বাসনকুসন ধুতো, টেবিল সাফ করত। একদিন আচমকা মরে গেল সে। ভিখুদের বয়স তখন 8 কি 9। এখন ভিখুর সন্দেহ হয় এমনি এমনি মরেনি ওর বাবা, সংগ্রাম সিংহই মেরে ফেলেছে ওকে। অন্য কোনো কারণ নেই মেরে ফেলার। আসলেই সংগ্রাম সিং লোকটা অত্যন্ত বদরাগী আর নিষ্ঠুর। চাকর বাকরদের প্রতি তিলমাত্র দয়া মমতা নেই ওর মনে। অতি সামান্য কথায় এমন মারধর করে বসে যে কেউ যে কোনো মুহূর্তে মারের চোটে মরে যেতে পারে। সেই কারণেই এই বয়সে পৌঁছে নিজেও অনুরূপ মারধর খেতে খেতে ভিখুর মনে হয়েছে যে ওর বাপও এমনই মারধর খেতে খেতে মরে গিয়েছে একদিন। তো বাপটা মরে যাওয়ার পর একেবারে অকুল পাথারে পড়ল ভিখু আর দুখু। 8 বছরের বাচ্চা ওরা, নিজের বলতে কেউ নেই দুনিয়ায়। এই অবস্থায় ওরা কোথায় থাকে, কি খায়? সংগ্রাম সিংই একদিন লোক পাঠিয়ে নিয়ে এলো ওদের। ভর্তি করে নিল ধাবার কাজে। বলল, তোদের বাবা কিস্তিতে কিস্তিতে অনেক টাকা নিয়েছে আগাম, সব লেখা আছে আমার খাতায়। তোর বাপেরও টিপসই রয়েছে তাতে। সুদে আসলে সেই টাকার পরিমাণ কম নয়। এখন তোরা পেট ভাতায় কাজ কর, বাপের ঋণ পুরোপুরি শোধ হয়ে গেলে তখন মাইনে পাবি। সেই মতো 2 ভাই উদয় অস্ত খাটতে থাকি সংগ্রাম সিংহের ধাবায়। ভোর 5টা থেকে রাত 11টা অবধি হাড় ভাঙা খাটুনি। তার বদলে মাইনে তো দূরে থাক, পেট ভরে খাবারও পেত না ওরা। যা পেত তা হলো কথায় কথায় অমানসিক প্রহার। একদিন খিদের জ্বালায় খানিকটা খাবার চুরি করে খেয়েছিল দুখু। সংগ্রাম সিংহ ওকে অনেক রাত অবধি কিস্তিতে কিস্তিতে মেরেছিল। সকালে দেখা গেল দুখুর শরীরখানা বটগাছের ডালে ঝুলছে। ভিখুর বিশ্বাস
সে রাতে মারের চোটেই দুঃখু মারা গেছে। ওরা দুঃখুর লাশটাকে গাছে ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছে। সংগ্রাম সিং পয়সাওয়ালা মানুষ, এলাকায় তার অগাধ প্রতিপত্তি, তার একদল ভাড়াটে গুন্ডাও রয়েছে। এসব কারণে ব্যাপারটা বুঝতে পেরেও ওকে কেউ ঘাঁটাতে সাহস করেনি। ভিকুর গল্প যখন শেষ হলো, দেখলুম অর্চনার দু গাল বেয়ে গড়িয়ে পড়ছে জলের ধারা। গতকাল মাঝরাতেই বটগাছের তলায় তবে কি তুই বসে বসে কাঁদছিলি? আমি ভিকুকে শুধলাম। জবাবে ভিকু মাথা দুলিয়ে সায় দেয়। গতকাল বিকেল নাগাদ ওর হাত থেকে একখানা কাপ পড়ে গিয়ে ভেঙে গিয়েছিল। সেই অপরাধে সংগ্রাম সিংহ ওকে প্রচুর মারধর করেছে। তার উপর শাসিয়েছিল রাত্রিরে ধাবা বন্ধ হলে ওর আসল বিচার হবে। ভয়ে ত্রাসে ধাবা ছেড়ে পালিয়েছিল ভিকু। এখানে ওখানে লুকিয়ে বসেছিল পুরো সন্ধে। মাঝরাতে বটগাছের তলায় লুকিয়ে বসেছিল সে। ভিকু বিশ্বাস করে ওই গাছের তলায় ওর মরা ভাই থাকে। কোনো কারণে খুব দুঃখ হলে সে তাই বটগাছের তলায় আসে ভাইয়ের কাছে নিজের দুঃখের কথা জানাতে। এঁটো বাসনকোসন নিয়ে ফিরে গেল ভিকু। যাওয়ার বেলায় ওকে আমরা কথা দিলুম, যে কদিন এই গেস্ট হাউসে রয়েছি ও যদি আমাদের জন্য খাবার আনার বাহানায় দুবার খাবার এনে খেতে পারে তো আমরা কাউকে সে কথা বলবো না। শুনে অপরিসীম কৃতজ্ঞতায় ভিখুর দু চোখ পুনরায় জলে ভরে গেল। নিজেদের ঘরে ফিরে এসে আমরা পাশাপাশি বসলুম। কেউই কথা বলছিলুম না। খামোখা অতখানি ভয় পেয়ে যাওয়ার জন্য অর্চনা মনে মনে লজ্জিত। বলল, সত্যি আমাদের পুরো ব্যাপারটা ভালো করে তলিয়ে দেখা উচিত ছিল। বললুম, এইভাবেই সবাই ভূত দেখে। ভেবে দেখো, এই অবস্থায় আমরা যদি গেস্ট রুম ছেড়ে কোনো হোটেলে চলে যেতুম তাহলে আজীবন আমাদের মধ্যে এমন বিশ্বাস বদ্ধমূল থাকতো যে এটা একটা পুরোপুরি ভুতুড়ে ব্যাপার ছিল। অধিকাংশ মানুষই আচমকা ভূত দেখে ভয় টয় পেয়ে ভূতকে আরও পাকাপোক্ত করে দেয়। অর্চনা মৃদু গলায় বলে, ঠিক তাই। বললুম, তার চেয়েও বড় কথা, আমরা এতদিন ভূত নেই বলে বিশ্বাস করে এসেছি। কিন্তু সেই বিশ্বাসে কতখানি ফাঁক ছিল দেখো। কত সহজে আমরা ভিখু নামের জলজ্যান্ত মানুষটাকে ভূত বানিয়ে ফেলেছিলুম। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ গল্পটি আমার সঙ্গে থাকার জন্য। আপনাদের একটা লাইক আমাকে অত্যন্ত ইন্সপায়ার করে। প্লিজ 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 আপনারা গল্পটা আপনাদের সকল বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবেন। আবারও ফিরে আসব নতুন এক গল্প নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ঈশ্বরের কাছে এই প্রার্থনাই জানাই। ধন্যবাদ।